আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বকে চমকে দিয়ে যা করল ইরান, ট্রাম্পও দিলেন স্বীকৃতি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। কবে হরমুজ প্রণালী খোলা হবে জানালো ইরান। হজে না যেতে মার্কিন নাগরিকদের সতর্ক বার্তা। বিসিবির নতুন কমিটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ ও সালাউদ্দিন আহমেদ। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের মিত্র রাশিয়া ও চীন উভয়ই নিজেদের অবস্থান তুলে ধরেছে, যেখানে সামরিক পদক্ষেপের সমালোচনা করে কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। রাশিয়ার অবস্থান। আল জাজিরা বলছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা আগ্রাসী ও উস্কানিবিহীন হামলা চালায়, যার ফলাফল হয়েছে শোচনীয় পরাজয়। স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরু থেকেই মস্কো এই আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিল এবং স্পষ্ট করে বলেছিল যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। জাখারোভা বলেন, এই পরিস্থিতিতে অঞ্চলটিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বল প্রয়োগ কোনো সমাধান হতে পারে না। তিনি আরো জোর দিয়ে বলেন, দ্রুত একটি বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রক্রিয়া শুরু করা প্রয়োজন, যা অবশ্যই আলোচনার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানকে গুরুত্ব দিয়ে এগোতে হবে। চীনের অবস্থান। অন্যদিকে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও যুদ্ধবিরতি ও সংলাপের পক্ষে অবস্থান নিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেছেন, একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে থাকবে। তিনি বলেন, চীন সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানায় এবং উত্তেজনা প্রশমনের রাজনৈতিক সমাধান ও সংলাপের পথকেই সবচেয়ে কার্যকর বলে মনে করে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীন উভয়ই এই সংঘাতে সামরিক পথের বিরোধিতা করে কূটনৈতিক প্রভাব বাড়াতে চাইছে। যুদ্ধবিরতিকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও স্থায়ী সমাধানের জন্য অর্থবহ সংলাপ ও বহুপাক্ষিক উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার 8 এপ্রিল সকালে এই হামলার ঘটনা ঘটে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 10টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো কর্মীদের সরিয়ে নেয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাশাপাশি দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমার প্রিয় দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করে এই শিল্পকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি। লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং সংবাদ টিকারের মাধ্যমে জানায় যে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লাভান দ্বীপে হামলার 1 ঘন্টার মধ্যে ইরান এই পাল্টাপাল্টি অভিযান শুরু করে। যদিও এই হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, আলোচনার জন্য ইরান একটি কার্যকর 10 দফা প্রস্তাব পেশ করেছে। ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠেয় বৈঠকের আগে একটি যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালী খুলে দিতে পারে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে তেহরান এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। রয়টার্সকে ওই কর্মকর্তা আরও জানান, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। সমুদ্রপথ পর্যবেক্ষণের তথ্য বলছে, যুদ্ধের আগে যত জাহাজ চলাচল করত এখন তার মাত্র 5% পার হতে পারছে। তবে কিছু ট্যাঙ্কার চলাচল করতে পেরেছে। পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী কিছু জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সঙ্গে আলাদা চুক্তি করেছে। তবে আজ থেকে হরমুজ প্রণালীতে শর্ত সাপেক্ষে জাহাজ চলাচল করতে পারবে। সেক্ষেত্রে ট্রানজিট ফি গুনতে হবে সবাইকে। ইরান এই ফি নেবে, সঙ্গে থাকবে ওমানও। জানা গেছে ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত ফি নিচ্ছে। তবে কোনো জাহাজ মালিক এই ফি দিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদেরকে পবিত্র হজ পালন না করতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী বুধবার 8 এপ্রিল সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে এক বিবৃতিতে আমেরিকান নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়টি গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে মার্কিন নাগরিকদের এবছর পবিত্র মক্কায় বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান হজ এ অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। সংঘাতপূর্ণ এ সময় যে কোনো ধরনের বড় জমায়েত বা ভ্রমণে বাড়তি ঝুঁকি থাকায় মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের সতর্ক থাকার এই বিশেষ নির্দেশনা প্রদান করেছে। হজ 2026-কে সামনে রেখে বলা হয়েছে, আগামী 18 এপ্রিল থেকে মক্কায় প্রবেশের কঠোর নিয়ম কার্যকর হবে। এ সময় হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্ম পারমিট ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ে আগে মক্কা ত্যাগ করতে হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বলা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি আরবের বা সৌদি সরকারের নির্ধারিত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে। সতর্কবার্তায় আরো বলা হয়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা, আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। ওমরা ভিসায় প্রবেশের শেষ তারিখ ছিল 3 এপ্রিল এবং এই ভিসাধারীদের 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা ক্রিকেট বোর্ডে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সংসদ সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি বাতিল করে গত জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটিতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ, প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম। নির্বাচিত কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করায় বুধবার জাতীয় সংসদে প্রশ্ন তুলেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপপ্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছেন। বাংলাদেশে যেগুলো নিবন্ধিত ক্লাব ছিল সেগুলোকে সরকারি ক্ষমতার মাধ্যমে প্রভাবিত করা হয়েছে এবং হাইকোর্টের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ক্রিকেট বোর্ডের একটি বডি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের ক্রীড়া মন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কি কি অনিয়ম হয়েছে তা খুঁজে বের করার জন্য। সেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পর তারা জানালো যে এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে। এরপর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের বিড়ম্বনা তুলে ধরেছেন জামাত ইসলামের এমপি সালাউদ্দিন আইয়ুবী। তিনি বলেন, আমি নিজেই 8টি পাম্প ঘুরেও তেল পাইনি, পরে গাড়ি রেখে লোকাল পরিবহনের সংসদে এসেছি, অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস গেলেও এলাকায় গ্যাস সংযোগ নেই, তাই শিল্প গড়ে ওঠেনি। কর্মসংস্থান সংকট থেকে যুবকেরা মাদকের দিকে ঝুঁকছেন। মাদক দমন অভিযানের আহ্বান তিনি জানান। তিনি আরো বলেন, 1742 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 1160 কিলোমিটারই কাঁচা। বর্ষায় এতে জনদুর্ভোগ বাড়ে। শীতলক্ষ্যা নদীর উপর কাপাসিয়ার একমাত্র সেতুতে নির্মাণ ব্যয়ের 4 গুণের বেশি টাকা উঠে গেলেও টোল বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি। ঝালকাঠি 1 আসনের বিএনপির রফিকুল ইসলাম জামাল বলেন, আইলা, সিডর ও জলোচ্ছ্বাসে তার এলাকার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হন। নদীর পানির সঙ্গে লবণাক্ততা বাড়ে, ঘরবাড়ি ভাঙে, মানুষ নিঃস্ব হয়।
এই অবস্থায় ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে বিশেষ প্রকল্প নেওয়ার দাবি জানান তিনি আরো বলেন, তার এলাকায় বড় কোনো শিল্প কারখানা নেই। নদী ও খাল নির্ভর এই অঞ্চলের বহু খাল ভরাট হয়ে গেছে। সরকার নতুন উদ্যোগে খাল কাটার কাজ শুরু করায় মানুষ আশাবাদী বলেও তিনি উল্লেখ করেন। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।